দুই ছেলে বুড়ি মাকে ভাগাভাগি করে ঘরের কাজের লোক বানিয়ে দিয়েছিল, কিন্তু ভগবানের ঘরে বিচার আছে, অবিচার নেই। বন্ধুরা, এটি উত্তরপ্রদেশের বারাণসী শহরের একটি সত্য ঘটনা, যেখানে গঙ্গা থেকে কিছু দূরেই একটি বড় বাংলো ছিল। কিন্তু সেই উঁচু দেয়ালের আড়ালে এক মায়ের দীর্ঘশ্বাস চাপা পড়ে গিয়েছিল, যে মা তার পুরো জীবন ছেলেদের নামে করে দিয়েছিলেন, আর বিনিময়ে পেয়েছিলেন শুধু অপমান। সেই ঘরের মালকিন ছিলেন ৭০ বছর বয়সী সারদা দেবী, মুখে নিস্তব্ধতা, চোখে মোটা চশমা আর হাতে কাঠের লাঠি। তার স্বামী স্বর্গীয় হরিনারায়ণ সাক্সেনা সরকারি চাকরি করে এক এক পয়সা জমিয়ে এই বাড়িটি বানিয়েছিলেন। সারদা দেবীও সেলাই ফোড়াই করে আর গয়না বিক্রি করে বাড়ির ভিত্তি মজবুত করেছিলেন। দুজনেরই স্বপ্ন ছিল যে বার্ধক্যে এই বাড়ি তাদের সাহারা হবে, আর তাদের ছেলেরা তাদের আশেপাশে থাকবে। তাদের দুই ছেলে ছিল, বড় ছেলে বিকাশ আর ছোট ছেলে মনোজ। বিকাশ ব্যাংকে ক্লার্ক ছিল, আর মনোজ প্রাইভেট কোম্পানিতে কাজ করত। দুজনেরই বিয়ে হয়ে গিয়েছিল। বিকাশের স্ত্রী রীনা আর মনোজের স্ত্রী পূজা একই ছাদের নিচে থাকত, কিন্তু মনের মধ্যে দূরত্ব ছিল। শুরুতে সব ঠিক ছিল, সারদা দেবী সম্মান পেতেন, তাকে মা বলে ডাকা হতো। কিন্তু ধীরে ধীরে সুর বদলাতে শুরু করল। আগে মাকে চা বিছানায় দেওয়া হতো, তারপর বলা হলো মা নিজেই নিয়ে নিন। কিছু মাস পর রান্নাঘরে তালা ঝুলতে লাগল। এক সকাল ৮টার কথা, বাড়িতে পরোটা সেঁকা হচ্ছিল। মাখনের সুবাস পুরো বাড়িতে ছড়িয়ে পড়ছিল। ডাইনিং টেবিলে বিকাশ, রীনা আর তাদের বাচ্চারা বসে গরম নাস্তা করছিল। সারদা দেবী নিজের ছোট ঘরে বসেছিলেন। আগের রাতে তিনি ঠিকমতো খাবার পাননি। তিনি ধীরে ধীরে দরজা খুললেন আর লাঠিতে ঘর দিয়ে রান্নাঘরের দিকে এগোলেন। তিনি ভেতরে পৌঁছতেই রীনা সামনে এসে রাস্তা আটকে দাঁড়াল। কোথায় যাচ্ছেন আপনি? সারদা দেবী নিচু স্বরে বললেন। বৌমা, খুব খিদে পেয়েছে, দুটো রুটি দে। রীনা ভ্রু কুচকে বলল, রুটি কি গাছে ধরে? রেশনের দাম বেড়ে গেছে, সবসময় আপনার কিছু না কিছু চাই। এটুকু বলে সে ভেতরে গেল আর একটা প্লেটে দুটো ঠান্ডা শুকনো রুটি রেখে তার হাতে ধরিয়ে দিল, সঙ্গে দুধ ছাড়া কালো চা। ব্যাস, এটাই যথেষ্ট। সারদা দেবী কিছু বললেন না। তিনি জানতেন বললে অপমান আরও বাড়বে। তিনি নিজের ঘরে ফিরে গেলেন। বাইরে বাচ্চারা পিৎজা আর বার্গারের গল্প করছিল, আর ভেতরে এক মা শুকনো রুটি জল দিয়ে গলাধকরণ করছিলেন। সারদা দেবীর বহু বছর ধরে ডায়াবেটিস ছিল। ডাক্তার সময়মতো ওষুধ নেওয়ার কড়া নির্দেশ দিয়েছিলেন। সেদিন সন্ধ্যায় তিনি বিকাশকে বললেন, বাবা, আমার ওষুধ শেষ হয়ে গেছে, চোখের সামনে ঝাপসা দেখছি, ওষুধ এনে দে। বিকাশ ক্লান্ত স্বরে বলল, মা, এই মাসে খুব খরচ, স্কুলের ফিস দিতে হবে, এখন টাকা নেই, একটু ঘরোয়া টোটকা দেখে নাও। কিন্তু বাবা, ব্যাস মা, এখন আর খরচ করতে পারব না। সে নিজের ঘরে চলে গেল। সারদা দেবী ওখানেই দাঁড়িয়ে রইলেন। ডিসেম্বরের হাড় কাঁপানো শীত। এক সকাল ৫টায় যখন পুরো বাড়ি লেপের নিচে ঢুকেছিল, সারদা দেবী আঙিনায় ঠান্ডা জলে বাসন মাজছিলেন। তার আঙুলগুলো অবশ হয়ে গিয়েছিল, গাঁটের ব্যথায় মুখ কুচকে যাচ্ছিল। তখন পূজা বারান্দায় এলো, তার হাতে গরম চায়ের কাপ ছিল। মাজি, বাসন ভালো করে ধোবেন, কাল তেলচিটে ভাবছিল। আর হ্যাঁ, পরে কাপড়ও ধুয়ে দেবেন, মেশিন খারাপ। বৌমা, হাত চলছে না তো? তাহলে খাবার খাবেন না। এটুকু বলে সে ভেতরে চলে গেল। দিন কাটতে লাগল, সম্মান শেষ হয়ে গেল। একদিন দুই বউয়ের মধ্যে খরচ নিয়ে ঝগড়া হলো। কথা এতটাই বাড়ল যে বিকাশ আর মনোজ সিদ্ধান্ত নিল, মা ১৫ দিন নিচে থাকবেন আর ১৫ দিন উপরে। যার সময় তার খরচ। সারদা দেবী কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, আমি কি কোনো আসবাবপত্র যে ভাগ করছ? কিন্তু কেউ শুনল না। এখন প্রতি ১৫ দিন পর তার বিছানা সিঁড়ি দিয়ে উপরে নিচে ফেলা হতো। মাসের ৩১তম দিনে দুই ভাই তর্ক করত যে এই বাড়তি দিনটি কে রাখবে। অনেক সময় সেই দিনটি তিনি সিঁড়িতে বসে কাটিয়েছেন। এক রাতে তীব্র জ্বরেও তাকে মেঝে পরিষ্কার করতে বলা হলো। দুর্বলতায় তার ভারসাম্য নষ্ট হল এবং তিনি পড়ে গেলেন। মাথা ফেটে গেল, রক্ত ঝরতে লাগল। পূজা ডাক্তার ডাকল না, তার কার্পেটের চিন্তা ছিল। সে তাকে টেনেই বারান্দায় ফেলে রাখল। সেই রাতে ঠান্ডা বাতাসে শুয়ে সারদা দেবী প্রথমবার অনুভব করলেন যে তিনি এই বাড়িতে মা নন, বোঝা। কিছুদিন পর এক সন্ধ্যায় তিনি ছাদে কাপড় আনতে গেলেন। সেখানে বিকাশ আর মনোজ সিগারেট খেতে খেতে কথা বলছিল। বিকাশ বলল, আর সহ্য হচ্ছে না, বাড়ি বিক্রি করে দিই, ২ কোটি পাওয়া যাবে, মাকে বৃদ্ধাশ্রমে রেখে দেব। মনোজ হাসল, ঠিক আছে,
ওখানে ফ্রিতে রেখে দেবে, আমাদের খরচও বাঁচবে। সিঁড়ির পেছনে দাঁড়িয়ে থাকা সারদা দেবীর হাত থেকে কাপড় পড়ে গেল। তার শ্বাস যেন আটকে গেল। যে ছেলেদের জন্য তিনি জীবন পার করেছেন তারাই তার সওদা করছিল। সেই রাতেই তিনি নিজের পুরনো সিন্দুক থেকে একটি লাল ফাইল বের করলেন। তাতে আসল কাগজপত্র ছিল। তার স্বামী মরার সময় বলেছিলেন, দরকার পড়লেই এটা দেখাবে। সারদা দেবী চোখের জল মুছলেন আর ধীরে বললেন, এখন দরকার এসে গেছে। এই কথাগুলো সারদা দেবীর নিচু স্বরে বলেছিলেন ঠিকই, কিন্তু তার ভেতরে খুব বড় কিছু বদলে গিয়েছিল। বহু বছর অপমান সহ্য করা সেই মা সেই রাতে প্রথমবার শান্ত ছিলেন। ঘরের মিটমিটে বাল্বের আলোয় তিনি লাল ফাইলটি খুললেন। ভেতরে পরিষ্কার পরিচ্ছন্ন কাগজ রাখা ছিল, আসল রেজিস্ট্রি, ওসিয়তনামা এবং সেই সব দলিল যাতে তার স্বামীর স্বাক্ষর ছিল। সেই কাগজে পরিষ্কার লেখা ছিল যে লঙ্কার এই পুরো বাড়িটি শুধুমাত্র সারদা দেবীর নামে। সকালে বাড়িতে স্বাভাবিক ব্যস্ততা ছিল, কিন্তু সারদা দেবীর ভেতরে একটি সিদ্ধান্ত পাকা হয়ে গিয়েছিল। ওদিকে বিকাশ আর মনোজ পরের দিন প্রপার্টি ডিলারের সঙ্গে দেখা করার প্রস্তুতি নিচ্ছিল। তারা নিশ্চিত ছিল যে বাড়িটি তাদের নামে। তারা কখনো আসল কাগজ দেখার প্রয়োজনই মনে করেনি। দুপুরে অনিল মেহরা নামে এক প্রপার্টি ডিলার বাড়িতে এলো। পরিষ্কার স্যুট পরা, হাতে ফাইল নিয়ে এসে ড্রয়িং রুমে বসল। রিনা আর পূজা চা নাস্তা দিল। বিকাশ বলল, মেহরাজি, লোকেশন দারুণ, 2 কোটির কম কথা বলবেন না। মেহরা বাড়িটি খুঁটিয়ে দেখল আর বলল, কাগজ ঠিক থাকলে সওদা পাকা মনে করুন। মনোজ পুরনো ফাইল এনে দেখাল। সেগুলো ছিল শুধু বিদ্যুৎ আর ট্যাক্সের কাগজ। মেহরা বলল, রেজিস্ট্রির দিন আসল মালিকের সই লাগবে। বিকাশ হেসে বলল, সেটা হয়ে যাবে। সারদা দেবী এসব তার ঘর থেকে শুনছিলেন। সেই রাতে তিনি আরও একটি কাজ করলেন। পরদিন সকালে তিনি চুপচাপ বাড়ি থেকে বেরোলেন। পাশের ব্যাংকে গিয়ে তার পুরনো লকারের তথ্য নিলেন। তারপর সোজা এক উকিলের অফিসে পৌঁছলেন। উকিলের নাম ছিল অরুণ ত্রিপাঠী। তিনি ফাইলটি টেবিলে রেখে বললেন, বাবা, এই কাগজগুলো পড়ো। অরুণ গম্ভীর হয়ে বলল, মাতাজি, এই বাড়িটি পুরোপুরি আপনার নামে। আপনার অনুমতি ছাড়া কেউ এটি বিক্রি করতে পারবে না। সারদা দেবী শান্তস্বরে বললেন, যদি আমি নিজে বিক্রি করতে চাই? আপনি পূর্ণ অধিকারে বিক্রি করতে পারেন। তিনি কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, আমাকে একটি ট্রাস্টের সঙ্গে দেখা করতে হবে। অরুণ জিজ্ঞেস করল, কেন? সারদা দেবীর চোখে জল ছিল, কিন্তু গলা ছিল দৃঢ়। আমি এই বাড়ি অনাথ বাচ্চাদের জন্য দিতে চাই, যাদের মা নেই, তারা যেন ছাদ পায়। অরুণ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর মাথা নত করল, আমি ব্যবস্থা করে দেব। এদিকে বাড়িতে বিকাশ আর মনোজ সওদা প্রায় পাকা করে ফেলেছিল। 2 কোটিতে কথা চূড়ান্ত হল। 5 লাখ অ্যাডভান্স নেওয়ার কথাও হয়ে গেল। 2 ভাই খুব খুশি ছিল। রিনা আর পূজা তো যেন স্বপ্নের ঘরে ছিল। নতুন ফ্ল্যাট, নতুন গাড়ি, আলাদা জীবন। 3 দিন পর রেজিস্ট্রির তারিখ ঠিক হল। সেই দিন মেহরা আর উকিল বাড়িতে এলেন। টেবিলে মিষ্টি রাখা হলো। 5 লাখ টাকার চেক বিকাশের হাতে দেওয়া হলো। অরুণ ত্রিপাঠীও এলেন, তবে এবার সারদা দেবীর ডাকে। ড্রয়িং রুমে সবাই বসেছিল। মেহরা বললেন, এবার আসল মালিক সই করুন। বিকাশ কলম তুলল, তখনই পেছন থেকে আওয়াজ এলো, থেমে যাও সবাই। সবাই ঘুরে দেখল সিঁড়ি দিয়ে সারদা দেবী নামছেন। আজ তিনি হালকা হলুদ রঙের শাড়ি পরেছিলেন, হাতে সেই লাল ফাইল। বিকাশ বিরক্ত হয়ে বলল, মা, আপনি ভেতরে যান। সারদা দেবী সোজা টেবিলের কাছে এলেন। তিনি ফাইল খুললেন আর কাগজগুলো সামনে রাখলেন। আগে এগুলো পড়ে নিন। অরুণ ত্রিপাঠী দলিলগুলো তুললেন। তিনি মেহরার দিকে তাকালেন আর বললেন, এই সম্পত্তির একমাত্র মালিক সারদা দেবী। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। মনোজ হতবাক হয়ে গেল। মানে কি? অরুণ স্পষ্টভাবে বললেন, তার স্বামী এই বাড়ি তার নামেই কিনেছিলেন, ছেলেদের এতে কোনো অধিকার নেই। রিনার হাত থেকে মিষ্টির প্লেট পড়ে গেল। পূজার চোখ বড় বড় হয়ে গেল। বিকাশ খুব ঘাবড়ে গেল। মা, এসব কি? সারদা দেবী সোজাসুজি জবাব দিলেন, সত্যি। কিছুক্ষণ কেউ কিছু বলল না। তারপর বিকাশ দ্রুত মায়ের কাছে এলো আর পায়ে লুটিয়ে পড়ল। মা, আমাদের ক্ষমা করে দাও, আমরা তো মজা করছিলাম। মনোজও পেছন পেছন এলো। আমরা আপনাকে কোথাও পাঠাবো না। সারদা দেবী হাত তুলে তাদের থামালেন। মজা তখন হয় যখন কাউকে আঘাত লাগে না। তোমরা আমাকে বোঝা মনে করেছিলে। আমি বেঁচে থাকতেই আমার বাড়ির সওদা করেছ। তার গলা চড়া ছিল না, কিন্তু প্রতিটি শব্দ ছিল স্পষ্ট। তিনি মেহরার দিকে তাকালেন আর বললেন, এই বাড়ি আমি বিক্রি করছি, কিন্তু ছেলেদের দেব না। বিকাশ চমকে উঠল। মানে কি? অরুণ দ্বিতীয় ফাইলটি খুললেন। সারদা দেবী এই সম্পত্তি একটি রেজিস্টার্ড ট্রাস্টকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বিক্রির টাকা দিয়ে এখানে অনাথ আশ্রম বানানো হবে। না, মনোজ চিৎকার করে উঠল। সারদা দেবী দৃঢ় স্বরে বললেন, তার চোখে এখন আর কোনো ভয় ছিল না। যে মায়ের সওদা তার ছেলেরা করতে পারে, সেই মা এখন নিজের সিদ্ধান্ত নিজেই নেবে। ঘরে উপস্থিত প্রতিটি মানুষ বুঝে গিয়েছিল যে আজ সিদ্ধান্ত বদলাবে না। সারদা দেবী ধীরে বললেন, আর একটা কথা। সবার নজর তাঁর দিকে উঠল। এই বাড়ি এখন আমার, আর এখানে কে থাকবে তার সিদ্ধান্ত আমিই নেব। সারদা দেবীর এই কথাগুলোর পর ঘরে এমন নিস্তব্ধতা ছেয়ে গেল যেন কেউ সময়কে থামিয়ে দিয়েছে। বিকাশ আর মনোজ একে অপরের দিকে তাকাতে লাগল। তারা প্রথমবার বুঝতে পারল যে মাকে তারা দুর্বল মনে করত, আজ তিনিই সবচেয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন। বিকাশ সামলানোর চেষ্টা করল, মা, রাগের মাথায় এমন সিদ্ধান্ত নেবেন না, লোকে কি বলবে? সারদা দেবী শান্ত স্বরে জবাব দিলেন, যখন তোমরা আমাকে সিঁড়িতে বসিয়ে রাখতে তখন লোকের পরোয়া ছিল না। মনোজ নিচু স্বরে বলল, আমাদের ভুল হয়ে গেছে। ভুল একবার হয়, সারদা দেবী বললেন, তোমরা তো অভ্যাস বানিয়ে ফেলেছিলে। রিনা আর পূজা কান্নার নাটক করতে লাগল। রিনা বলল, মাজি, আমরা আপনাকে মা মনে করি। সারদা দেবী সরাসরি প্রশ্ন করলেন, যখন আমার জ্বর ছিল আর আমি মেঝেতে পড়েছিলাম তখন মা কোথায় ছিল? কারো কাছে কোনো জবাব ছিল না। অরুণ ত্রিপাঠী পরিস্থিতি স্পষ্ট করলেন, বাড়ি বিক্রির প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ট্রাস্টের লোকেরা 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। কাগজ তৈরি আছে। বিকাশ ঘাবড়ে গেল, মা, আমরা কোথায় যাব? সারদা দেবী প্রথমবার কঠোর স্বরে বললেন, যেমনটা তোমরা আমার জন্য ভেবেছিলে তেমনটাই নিজেদের জন্য ভাবো। মনোজ বুঝে গেল যে মা তাদের কথা শুনে ফেলেছিলেন। তার মুখ শুকিয়ে গেল। সারদা দেবী ঘড়ির দিকে তাকালেন, তোমাদের কাছে 1 ঘন্টা সময় আছে। নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নাও, এরপর এই বাড়ি খালি হতে হবে। মা, বিকাশ প্রায় চিৎকার করে উঠল, এটা অন্যায়। অন্যায় তখন ছিল যখন তোমরা আমাকে ভাগ করেছিলে। তিনি গলা না চড়িয়েই বললেন। রিনা বলল, আমরা বাচ্চাদের নিয়ে কোথায় যাব? সারদা দেবী স্পষ্টভাবে বললেন, যেভাবে তোমরা ভেবেছিলে আমি অনাথ আশ্রমে থেকে যাব, সেভাবেই তোমরাও কোনো জায়গা খুঁজে নাও। ঘরের মধ্যে ঘড়ির টিকটিক শব্দ শোনা যেতে লাগল। অরুণ পুলিশকে খবর দিয়ে রেখেছিলেন, যাতে কোনো বিবাদ না হয়। বিকাশ আর মনোজ উপরে নিচে ছুটাছুটি করতে লাগল। কাপড়, প্রয়োজনীয় কাগজ, কিছু জিনিস জলদি ব্যাগে ভরতে লাগল। রিনা আর পূজার মুখ থেকে অহংকার উধাও হয়ে গিয়েছিল। সারদা দেবী ড্রয়িং রুমের চেয়ারে বসে রইলেন। তিনি কারো সঙ্গে তর্ক করছিলেন না, তার মুখে ছিল এক কঠোর শান্তি। 1 ঘন্টা পূর্ণ হল। বাইরে পুলিশের গাড়ি এসে থামল। 2 জন সিপাহী ভেতরে এলেন। মাতাজি, এই লোকগুলোই কি? এক সিপাহী জিজ্ঞেস করল। হ্যাঁ, সারদা দেবী সংক্ষেপে বললেন। সিপাহীরা বিকাশ আর মনোজকে বললেন, দয়া করে বাইরে চলুন। আমরা নিজেই যাচ্ছি, বিকাশ বলল, কিন্তু তার গলায় এখন আগের মতো অহংকার ছিল না। মালামাল বাইরে নিয়ে যাওয়া হলো। প্রতিবেশীরা জড়ো হলো, ফিসফাস শুরু হয়ে গেল। মনোজ শেষবার ঘুরে মাকে দেখল। একবার ভেবে দেখুন। সারদা দেবী দরজার দিকে ইশারা করলেন। আমি ভেবে নিয়েছি। লোহার গেট বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ বাড়িতে নিস্তব্ধতা রইল। তারপর সারদা দেবী দীর্ঘশ্বাস ফেললেন। অরুণ বললেন, মাতাজি, ট্রাস্টের সদস্যরা পথে আছেন। প্রায় 8 ঘন্টা পর একটি মিনি বাস ভেতরে এলো। তাতে লেখা ছিল নবজীবন বাল সেবা ট্রাস্ট। বাস থেকে ছোট ছোট বাচ্চারা নামল। কারো হাতে পুরনো ব্যাগ ছিল, কেউ ছিল খালি পায়ে। তাদের চোখে এক কৌতূহল ছিল। ট্রাস্টের পরিচালিকা সরলা মিশ্র সামনে এলেন। নমস্তে মাতাজি। সারদা দেবী মাথা নাড়লেন। স্বাগতম। বাচ্চারা আঙিনায় এদিক ওদিক দেখতে লাগল। কেউ গাছ ছুল, কেউ সিঁড়ির দিকে দৌড়ে গেল। বাড়িটি যা কিছুক্ষণ আগে পর্যন্ত উত্তেজনায় ভরা ছিল, এখন বাচ্চাদের আওয়াজে মুখরিত হয়ে উঠল। সরলা বললেন, আজ থেকে এই জায়গাটি এই বাচ্চাদের ঘর হবে। সারদা দেবী ধীরে বললেন, আর আমি এদের দেখাশোনা করব। তখনই একটি ছোট মেয়ে তার কাছে এলো। দাদি, এখানে আমরা থাকব? সারদা দেবী তার মাথায় হাত রাখলেন। হ্যাঁ, এখানেই থাকবে। মেয়েটি হাসল। বাড়ির পরিবেশ বদলে গিয়েছিল। দেওয়ালগুলো এখন আর নিস্তব্ধ নয়, হাসিতে ভরে উঠছিল। অরুণ চূড়ান্ত কাগজে সই করালেন। বিক্রির টাকা সরাসরি ট্রাস্টের অ্যাকাউন্টে চলে গেল। সন্ধ্যা নাগাদ বিকাশ, মনোজ আর তার স্ত্রীরা রাস্তায় নিজেদের ঠিকানা খুঁজছিল। ওদিকে সারদা দেবী আঙিনায় বসে বাচ্চাদের দেখছিলেন। তার মনে কষ্ট তখনও ছিল, কিন্তু এখন সেই কষ্ট আর বোঝা ছিল না, তা সিদ্ধান্তে পরিণত হয়েছিল। রাতে যখন সব বাচ্চা নিজেদের বিছানায় শুয়ে পড়ল, বাড়িতে প্রথমবার এক অদ্ভুত শান্তি বিরাজ করল। সারদা দেবী আকাশের দিকে তাকালেন আর ধীরে বললেন, আজ আমার বাড়ি সত্যিই বসত হয়ে উঠল। সারদা দেবী সেদিন রাতে যখন এটি বললেন তখন তার মুখে প্রথমবার সত্যিকারের প্রশান্তি ছিল।
যে বাড়িতে বহু মাস ধরে তিরস্কার, ঝগড়া আর অপমানের আওয়াজ প্রতিধ্বনিত হতো, সেখানে এখন বাচ্চাদের নিচু হাসি আর মাসুম কথাবার্তার গুঞ্জন ছিল। দেওয়াল একই ছিল, ছাদ একই ছিল, আঙিনাও একই ছিল, কিন্তু পরিবেশ বদলে গিয়েছিল। আগে যেখানে ভয় আর উত্তেজনা ভাসত, এখন সেখানে ছিল আপনত্ব। সকালের প্রথম আলোর সাথে সাথে বাড়িতে এক অন্যরকম উজ্জ্বলতা এলো। আঙিনায় বাচ্চারা লাইন দিয়ে দাঁড়িয়েছিল। কেউ ঝাড়ু দিচ্ছিল, কেউ গাছে জল দিচ্ছিল, তো কেউ ছোট বাচ্চাদের হাত ধরে সিঁড়ি দিয়ে নামতে শেখাচ্ছিল। সরলা মিশ্র সবাইকে বুঝিয়েছিলেন, এই বাড়ি এখন সবার, একে মিলেমিশে সামলাতে হবে। এখানে কেউ বড় বা ছোট নয়, সবাই এক পরিবার। বাচ্চারা তার কথা গুরুত্ব দিয়ে নিল। সারদা দেবী বারান্দায় চেয়ারে বসে সব দেখছিলেন। তার সামনে সেই একই সিঁড়ি ছিল যেখানে তিনি একদা শীতে একা বসে কাঁপতেন। আজ সেই সিঁড়িতেই বাচ্চারা হাসতে হাসতে দৌড়াচ্ছে। একটি ছেলে পিছলে পড়তে গিয়ে বেঁচে গেল, অন্যটি তখনই তার হাত ধরে নিল। এই দৃশ্য দেখে সারদা দেবীর ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। রান্নাঘরে প্রথমবার কোনো তালা ছিল না। বড় হাঁড়িতে খিচুড়ি রান্না হচ্ছিল। একদিকে সবজি চাপানো ছিল, অন্যদিকে দুধ ফুটছিল। একটি বাচ্চা দৌড়ে এলো আর বলল, দাদি, আজ মিষ্টিও তৈরি হবে। সারদা দেবী ভালোবেসে জিজ্ঞেস করলেন, কেন, কি খুশিতে? বাচ্চাটি বলল, আজ আমরা সবাই এখানে প্রথমবার একসঙ্গে খাচ্ছি। সারদা দেবী হাসলেন, হ্যাঁ, গুড়ের হালুয়া হবে। বাচ্চাদের চোখ চকচক করে উঠল। তাদের কাছে হালুয়া শুধু মিষ্টি ছিল না, তা ছিল আপনত্ব। দুপুর নাগাদ পুরো এলাকায় খবর ছড়িয়ে পড়ল যে সাকসেনা নিবাস এখন অনাথ আশ্রম হয়ে গেছে। অনেক প্রতিবেশী মিষ্টি, ফল আর কাপড় নিয়ে আসতে শুরু করলেন। কেউ চালের বস্তা দিয়ে গেলেন, কেউ বই রেখে গেলেন। এক বয়স্ক প্রতিবেশী বললেন, মাতাজি, আপনি যা করেছেন তা সবার দ্বারা সম্ভব নয়। সারদা দেবী নম্রভাবে বললেন, আমি নতুন কিছু করিনি, শুধু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছি। ওদিকে বিকাশ আর মনোজের পৃথিবী বদলে গিয়েছিল। যে টাকার চাকচিক্য তাদের চোখে ছিল, তা এখন উধাও। ভাড়ার একটি ছোট বাড়ি খুঁজতেও কষ্ট হচ্ছিল। আত্মীয় স্বজন দূরত্ব বজায় রাখল। যে বন্ধুদের সামনে তারা গর্বের সঙ্গে থাকত, এখন তাদের থেকে নজর এড়িয়ে চলত। একদিন বিকাশ সাহস সঞ্চয় করে পুরনো বাড়ির বাইরে এলো। সে গেটে টোকা দিল। চৌকিদার আটকাল, কার সঙ্গে দেখা করবেন? বিকাশ নিচু স্বরে বলল, মায়ের সঙ্গে। খবর ভেতরে গেল। সারদা দেবী কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, ওকে ভেতরে আসতে দাও, একা। বিকাশ ভেতরে এলো। আঙিনায় বাচ্চাদের হাসি প্রতিধ্বনিত হচ্ছিল। সে চারদিকে তাকালো। সেই বাড়ি যা সে নিজের সম্পত্তি মনে করত, এখন সত্যিই ঘর বলে মনে হচ্ছিল। মা, তার গলা ধরে এলো। সারদা দেবী সরাসরি জিজ্ঞেস করলেন, কেন এসেছ? ক্ষমা চাইতে, সে বলল। ক্ষমা চাইলে কি ফেলে আসা সময় ফিরে আসবে? বিকাশ চুপ করে রইল। সে মাথা নত করল। আমি লোভে চোখ বন্ধ করে ফেলেছিলাম। সারদা দেবী দীর্ঘশ্বাস ফেললেন। লোভ মানুষের থেকে চিন্তা করার শক্তি কেড়ে নেয়। তুমি মাকে বোঝা মনে করেছিলে, তাই আজ নিজেই বোঝা অনুভব করছ। বিকাশের চোখের জল বেরিয়ে এলো। যদি সত্যি বদলাতে চাও, সারদা দেবী বললেন, তবে এখানে এসে সেবা করো। এই বাচ্চাদের জন্য কিছু করো। বোঝো যে দায়িত্ব কি হয়। বিকাশ মাথা নাড়ল। কিছুদিন পর মনোজও এলো। সেও একই কথা শুনল। সেবাই হল সংশোধনের পথ। ধীরে ধীরে দুই ভাই মাঝে মাঝে এসে বাচ্চাদের জন্য রেশন আনতে লাগল। শুরুতে তারা চুপচাপ কাজ করত, চোখ মেলাতে ভয় পেত। কিন্তু সময়ের সাথে সাথে তাদের উপলব্ধি হলো যে যেসব বাচ্চার কাছে কিছু নেই, তারাও হাসছে। বাড়িতে রোজ সকালে প্রার্থনা হতো, বাচ্চারা মিলেমিশে পড়াশোনা করত। সন্ধ্যায় সারদা দেবী তাদের জীবনের ছোট ছোট কথা বোঝাতেন। সত্য বলো, পরিশ্রম করো, আর কারো মন দিও না। বাচ্চারা মনোযোগ দিয়ে শুনত। এক সন্ধ্যায় সেই ছোট মেয়েটি তার কোলে বসেছিল। সে জিজ্ঞেস করল, আপনার বাচ্চারা কোথায়? সারদা দেবী কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, আমার বাচ্চারা আমার কাছেই আছে। মেয়েটি সরলভাবে বলল, তাহলে আমরা আপনাকে কখনো একা ছাড়ব না। তার চোখ ভিজে এলো, কিন্তু এবার তাতে যন্ত্রণা নয়, সন্তোষ ছিল। সময় বয়ে চলল। সাকসেনা নিবাস এখন নবজীবন আশ্রয় নামে পরিচিত হল। 50 জনেরও বেশি শিশু সেখানে শিক্ষা, খাবার আর নিরাপত্তা পাচ্ছিল। দেয়ালগুলোতে রঙিন ছবি আঁকা হয়েছিল। আঙিনায় প্রতিদিন বিকেলে খেলা হতো। এলাকার মানুষ এখন সেই বাড়িটিকে সম্মানের সাথে দেখত। একদিন সরলা মিশ্র বললেন, মাতাজি, আপনি আপনার কষ্টকে শক্তিতে পরিণত করেছেন। সারদা দেবী হেসে বললেন, যখন আপনজনের থেকে সাহায্য পাওয়া যায় না, তখন মানবিকতাই সবচেয়ে বড় সাহারা হয়।
তার শরীর আগের মতো শক্ত ছিল না, কিন্তু মন ছিল হালকা। তিনি জানতেন যে তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা কঠিন ছিল, কিন্তু সঠিক ছিল। বিকেলে তিনি বারান্দায় বসেছিলেন। সামনে গেট বন্ধ ছিল, কিন্তু এখন সেই বন্ধ দরজা কাউকে আটকানোর জন্য নয়, বরং ভেতরের শান্তি রক্ষার জন্য ছিল। বাচ্চারা খেলতে খেলতে ডাকছিল, মা, মা। এই ডাক শুনে সারদা দেবী চোখ বন্ধ করলেন। এখন তার কোনো কাগজ, কোনো সম্পত্তি বা কোনো সম্পর্কের ভয় ছিল না। তিনি যা হারিয়েছিলেন তার চেয়ে অনেক বেশি ফিরে পেয়েছিলেন। আর সত্য এটাই যে বাড়িতে সম্মান আর আপনত্ব থাকে সেটাই ঘর হয়, বাকি সব শুধু ইঁট আর পাথর। বন্ধুরা, এই গল্পের শিক্ষা পরিষ্কার। মা বাবা বোঝা নন, আমাদের ভিত্তি। যে বাড়িতে বড়দের সম্মান নেই সেখানে সুখ স্থায়ী হয় না। টাকা কিছু সময়ের জন্য খুশি দিতে পারে, কিন্তু যারা আমাদের চলতে শিখিয়েছেন তাদের তুচ্ছ করা মানুষ কখনো শান্তি পায় না। মনে রাখবেন, আজ আমরা আমাদের বড়দের সাথে যা করি কাল সেটাই আমাদের কাছে ফিরে আসে। কিন্তু এখন আপনাদের কাছে একটি প্রশ্ন, যদি আপনি সারদা দেবীর জায়গায় হতেন তবে কি করতেন? আপনি কি আপনার ছেলেদের ক্ষমা করে দিতেন নাকি নিজের সম্মান বেছে নিতেন? কমেন্টে অবশ্যই লিখুন। সারদা দেবী ঠিক ছিলেন নাকি ভুল? আপনাদের উত্তরই হবে এই গল্পের আসল বিচার। আর যদি এই গল্প আপনাদের মন ছুঁয়ে যায় তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করুন। দেখা হবে পরের গল্পে, ততক্ষণ নিজের খেয়াল রাখুন।